কড়া নিরাপত্তায় চলছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। ৩ দশক পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। চাকসু নির্বাচন প্রায় ৩৬ বছর পরে আবার অনুষ্ঠিত হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সবাই উচ্ছ্বাসিত। আমরা চাই যে যারা নির্বাচিত হবে ছাত্রদের অধিকারগুলো আদায় করে নেবে। মিরপুরে কেমিক্যাল গুদামের আগুন পুরোপুরি নেভেনি। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ অর্ধশতাধিক। নিহতদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ। ৩ দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা। আজকের মধ্যে দাবি না মানলে কাল থেকে চাকরি জাতীয়করণের ১ দফা আন্দোলনের হুমকি। বর্ধিত মাশুল নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের তীব্র বিরোধ। পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি পরিবহন মালিকদের। আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের। সবগুলো ফেরত না দেয় গাজায় ত্রাণ সীমিত করতে চায় তেল আবিব। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। উৎসব মুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোট দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন। দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। চাকসু নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান এবং কাজী মাহফুজ, হোসাইন জিয়াদ, ফয়সাল করিম। শুরুতেই যেতে চাই শোয়েবের কাছে, তিনি রয়েছেন আইটি ভবন কেন্দ্রে। শোয়েব, জানাবেন এই কেন্দ্রে ভোট গ্রহণ কেমন চলছে আর ভোটার উপস্থিতি আরও বেড়েছে কিনা? উজ্জ্বল, আমরা দেখেছি যে সকাল ৯:৩০ থেকে ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু তার আগে থেকে ৯টারও আগে থেকে আমরা দেখেছি যে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করেন এবং আমরা তাদের সাথে তখন কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে দীর্ঘ ৩৬ বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে উচ্ছ্বাস সেটি তারা আসলে ছাপিয়ে রাখতে পারেননি, যেই কারণে তারা সকাল থেকে কিন্তু কেন্দ্রে আসেন এবং কেন্দ্রে এসে তারা ভোটদানের জন্য অপেক্ষা করেন এবং ৯:৩০ সময়ে কেন্দ্রগুলোতে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় একযোগে এবং এরপর থেকে আমরা দেখেছি যে কক্ষগুলো রয়েছে, ভোট কক্ষ রয়েছে, সেই ভোট কক্ষগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন এবং এখন যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু লাইন আরো দীর্ঘ হচ্ছে এবং ভোটার যারা রয়েছেন তারা আরো অনেকেই শহর থেকে আসবেন। সেই শহরের যানবাহনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে 15টি বাসের ব্যবস্থা করেছে। সেই 15টি বাস যখন আসবে, শাটল ট্রেন যখন আসবে, তখন কিন্তু ভোটার উপস্থিতি আরও অনেকটাই বাড়বে এবং আমরা এই মুহূর্তে আইটি ভবনে রয়েছি এবং সেখানে শিবিরের যিনি জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তিনি রয়েছেন। তিনি লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন কিছুক্ষণের মধ্যেই এবং তিনি এই মুহূর্তে লাইনে রয়েছেন। এর বাইরে আমরা এর আগে কলা অনুষদ ভবনে কিন্তু ছাত্র দলের যিনি জিএস প্রার্থী সাফায়াত তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে এখানে আইডি কার্ড ছাড়া কিংবা যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে যেই পরিচয়পত্র দেওয়া হয়েছে সেগুলো ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সকাল ৯টার কিছুটা আগে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে এবং অমোচনীয় কালি নিয়ে আসা হয়েছে। সেই সাথে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা 8:30টার মধ্যেই কিন্তু কেন্দ্রে চলে এসেছেন এবং আমরা দেখেছি নির্বাচনের আগে যেই ব্যালট বাক্স রয়েছে সেই খালি ব্যালট বাক্স গণমাধ্যমকে দেখিয়ে তারপরে সেই ব্যালট বাক্সটি কিন্তু সিলগালা করা হয়েছে এবং সেখানে নির্বাচনের জন্য প্রার্থীদের পক্ষ থেকে যে সকল পোলিং এজেন্ট ছিলেন তাদের সামনেই এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি দ্রোহ পর্ষদের যিনি ভিপি প্রার্থী রয়েছেন রিজুলকীয় অবরোধ, তিনি ভোট দিয়েছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে ভোটার উপস্থিতি তার কাছে কিছুটা কম মনে হয়েছে এবং তিনি প্রত্যাশা করছিলেন যে বেলা গড়াবার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ চলবে এবং এই কেন্দ্রটিতে অর্থাৎ আইটি ভবনের এই কেন্দ্রটিতে শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন ইব্রাহিম হোসেন রনি তিনিও ভোট দেওয়ার কথা এবং একই সাথে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় তিনিও এখানে ভোট দেবেন। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু নির্বাচনী কর্মকর্তারা তাদের যে ভোটাররা রয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য বিএনসিসির সদস্যদের নিয়োগ করা হয়েছে, স্কাউটসের সদস্যদের নিয়োগ করা হয়েছে এবং তারা কিন্তু ভোটারদেরকে ভোট
দেওয়া হচ্ছে এবং 5টি ব্যালটের মধ্যে 4টি ব্যালট হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি হচ্ছে হল সংসদের জন্য। প্রতিটি ব্যালটে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4 করে এবং সেই সিরিয়াল অনুযায়ী ব্যালট বাক্স এইভাবে করে এবং সেই সিরিয়াল অনুযায়ী ব্যালট বাক্স রয়েছে, সেই ব্যালট বাক্সগুলোতে কিন্তু সেইভাবে করেই ব্যালটগুলো ফেলতে হবে। অর্থাৎ সিরিয়ালের ব্যালটের জন্য সেই ব্যালট বাক্সেই 1 নম্বর ব্যালট পেপারটি ফেলতে হবে, 2 নম্বর ব্যালট বাক্সে 2 নম্বর ব্যালট পেপারটি ফেলতে হবে এবং হল সংসদের জন্য আলাদা যে ব্যালট বাক্সটি রয়েছে সেখানে হল সংসদের ব্যালট পেপারটি ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাইদ বিন হাবিব তিনি তার আইডি কার্ড প্রদর্শন করছেন এবং তিনি তার ভোটার নম্বর দিয়ে তার যে ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে সেখানে তিনি তার ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে এখানে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তিনি সেটি মিলিয়ে দেখবেন এবং মিলিয়ে দেখার পরেই কিন্তু তাকে ব্যালট পেপার দেওয়া হবে। 5টি ব্যালট পেপার দেওয়া হবে মোট এবং তিনি কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ তার যে ভোট দানের প্রক্রিয়া সম্ভবত তিনি এখন সাইদ বিন হাবিব যিনি শিবিরের জিএস প্রার্থী তিনি তার ভোটার আইডি প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে সেই প্রক্রিয়াটি চলছে। তার ছবির সাথে তার যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার ছবি মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে দেখার পরে মূলত তাকে কিন্তু আসলে আইডি কার্ড প্রদর্শন করা ব্যালট বাক্স প্রদান করা হবে এবং এইভাবেই আসলে প্রদান করা হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে ব্যালট পেপারগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি ব্যালট পেপারে কিন্তু আলাদা করে কোড দেওয়া আছে, যেই কোডের মাধ্যমে কিন্তু প্রতিটি ব্যালট পেপারের ইউনিক একটি কোড যেটি একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন শনাক্ত করতে পারবেন। অর্থাৎ এখানে ভুয়া বা জাল ব্যালট পেপার আসার কিন্তু কোনো সুযোগ নেই, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমনটি দাবি করা হয়েছে। এবং কিছুতে আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট পেপার নিশ্চিত করা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিত করা হয়েছে এখানে। অর্থাৎ এটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল যে স্বচ্ছ ব্যালট বাক্স থাকতে হবে এবং সেই ব্যালট বাক্সেই কিন্তু ভোটাররা তাদের ব্যালট পেপারগুলো ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি শিবিরের যিনি জিএস পদপ্রার্থী রয়েছেন তার হাতে অমোচনীয় কালি দিয়ে দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তা এবং এরপরেই কিন্তু তাকে 5টি ব্যালট পেপার দেওয়া হবে এবং সেই ব্যালট পেপারগুলো নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করবেন, গোপন কক্ষে প্রবেশ করবেন। গোপন কক্ষে ভোটদানের প্রক্রিয়াটি একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে সেখানে যেহেতু ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে, প্রতিটি নামের পাশে অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন নামের পাশে কিন্তু তার ভোটের যে ব্যালট নাম্বার সেই ব্যালট নাম্বার রয়েছে, সেই ব্যালট নাম্বারটি রয়েছে এবং সেই ব্যালট নাম্বারের পাশে একটি বৃত্ত রয়েছে। ভোটার যাকে ভোট দিতে চান সেই বৃত্তটি কিন্তু আসলে পূরণ করবেন তিনি এবং তিনি শিবিরের জিএস প্রার্থী তিনি গোপন কক্ষে প্রবেশ করছেন, তিনি ভোট প্রদান করবেন বা বৃত্ত ভরাট শেষে এসে ব্যালট বাক্সে ফেলবেন। তো এই মুহূর্তে আমরা একটু ভিন্ন কোনো কেন্দ্রের খবর জানতে চাই। সমাজবিজ্ঞান অনুষদ থেকে আমাদেরকে এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের আরেক সহকর্মী কাজী মাহফুজ। শোয়েব, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের পরিমাণটা অনেকটাই বেশি। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে। এই কেন্দ্রে মূলত 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, তার মধ্যে 3টি নারীদের হল এবং একটি হচ্ছে পুরুষদের হল। আমরা দেখেছি সকাল 8টার পর থেকেই মূলত নারী ভোটাররা এই কেন্দ্রের সামনে এসে ভিড় করে। এরপরে 9:30টায় যখন ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় তখনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা তাদের ভোট দেওয়ার যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করে। আমরা এখনও দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন নারীদের। আমরা এখানে এই কেন্দ্রে মূলত নবাব ফয়জুন্নেসা হল, শামসুন নাহার হল, একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, এই 3 নারী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, যার সংখ্যা হচ্ছে 5,957 জন। পাশাপাশি অতীশ দীপঙ্কর হলের ছাত্ররাও কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে জীবনের প্রথম ভোট তারা দিচ্ছেন, যার কারণে তাদের মধ্যে
আনন্দের মাত্রাটা অনেকটাই বেশি। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত্রি ছিল তাদের কাছে চাঁদ রাতের মতো, এবং প্রার্থীরা যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো তারা সর্টিং করে আসলে কোন কোন প্রার্থী তাদের জন্য কাজ করবেন সেই বিষয়গুলো যাচাই বাছাই করে এখানে এসেছেন, এবং তারা সচেতনভাবেই তাদের প্রার্থী নির্বাচন করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানের যারা নারী ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা মোটা দাগে কয়েকটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন সংকট, এই পরিবহন সংকট নিরসনে যারা কাজ করবেন এরকম প্রার্থীকে তারা যেমন দেখতে চায়, পাশাপাশি আবাসন সংকটকে তারা এখানে মোটা দাগে দেখছেন, এবং তারা বলছেন যে নারীদের জন্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হল নেই, যার কারণে তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে ম্যাসে কিংবা নিরাপত্তাহীনতায় থাকতে হয়। সেই জায়গা থেকে তারা বলছেন যারা নির্বাচিত হবেন সেই প্রার্থীরা যেন এই বিষয়গুলো দেখে, এরকম প্রার্থীদেরকে তারা যাচাই বাছাই করার চিন্তা করছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে মোট ভোটারদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 40% বেশি কিন্তু নারী ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় 11,000-এর বেশি নারী ভোটার। এই নারী ভোটাররা চাকসু নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এমনটি কিন্তু বলা হচ্ছে, যার কারণে নারী ভোটাররাও আমাদেরকে বলছেন যে তারা যেহেতু এবারে নির্বাচনের ফলাফলে বড় একটি ফ্যাক্টর, সেই জায়গাতে তারা যাচাই বাছাই করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, সেই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে বলে রাখি যে একটু আগে আমরা এই প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তার বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে যদিও 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম ছিল, তবে ভোটার উপস্থিতির উপর ভিত্তি করে 4টার পরেও তারা ভোট গ্রহণ কার্যক্রম চালাতে পারেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে নারী ভোটাররা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের প্রত্যাশিত প্রার্থীকে নির্বাচিত করতে চায়। তো আমরা দর্শক এ পর্যায়ে চলে যেতে চাই আমাদের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে। তিনি রয়েছেন চাকসু ভবনের সামনে, সেখানকার অবস্থা তিনি আমাদেরকে জানাবেন। আমি আসলে আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। আমি নিজেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 2011 সালে আমার পড়াশোনা শেষ করে বের হয়েছি। আজকে এসে আমার আসলে এক ধরনের আফসোস হচ্ছে যে আমি আমার ভোটটি দিতে পারিনি। ফলে আপনি বুঝতে পারছেন যে যারা আসলে আজকে ভোট দিতে পারছেন তারা কতটা আসলে নিজে নিজে অনুপ্রাণিত হচ্ছেন, তাদের জন্য কতটা আসলে এটি উৎসবের। আমি সকাল 8টার কিছু পরে এই ক্যাম্পাসে ঢুকেছি আজকে, এবং এর পরপরই দেখেছি যে দীর্ঘ লাইন ধরে আসলে ছাত্ররা প্রবেশ করছেন ক্যাম্পাসে। আমি যে জায়গাটিতে আছি, যে হলটিতে, সেটি যেই ভবনটিতে, সেটি শহীদ হৃদয় তরুয়া ভবন। এই ভবনে মূলত 3টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন আজকে। শাহজালাল হলের শিক্ষার্থী 2666 জন, AF রহমান হলের শিক্ষার্থী 1307 জন এবং আলাউল হলের শিক্ষার্থী 1290 জন। সব মিলিয়ে ভোট দেবেন প্রায় 5200 জনের মতো শিক্ষার্থী। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে এটি হলের বাইরের চিত্র। 12টি কক্ষে এখানে ভোট গ্রহণ চলছে, তার বাইরে অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলের সামনে এসে অবস্থান নিয়েছেন। যারা প্যানেল সমর্থিত রয়েছেন তারা আছেন, প্রার্থীদের অনুসারীরা আছেন। এখানে বাইরে আসলে টেবিল সাজিয়ে যার যার সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভোটারদের সহায়তা করছেন হেল্প ডেস্ক করে। বাইরে এসে যারা প্রার্থীর অনুসারী রয়েছেন তারা যখন ভোটাররা ঢুকছে তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথাগুলো শুনছেন, কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং নিজের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে তারা নিজের পক্ষে ভোটার টানার চেষ্টা করছেন। একটি উৎসবমুখর পরিবেশ, এবং আমি যেখানে আছি সেই ভবনটিতেই মূলত ছাত্রদল সমর্থিত যেই প্যানেলের জিএস প্রার্থী সাফায়াত হোসেন তিনি ভোট দিয়েছেন কিছুক্ষণ আগেই, এবং তিনি আমাদের কাছে
কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বলছেন যে এটি একটি যুগান্তকারী ভোট হবে বলে তিনি আশা করছেন, যেহেতু ৩৬ বছর পরের একটি ভোট উৎসব। তিনি বলছেন এটি যুগান্তকারী একটি ভোট হবে, ইতিহাসের একটি ভোট হবে, এবং তিনি আশা করছেন যে যারা ভোটের আয়োজন করেছেন, যারা এজেন্ট রয়েছেন এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন এই ভোটটি সুষ্ঠু করা হয়, নিরপেক্ষ অবাধ করা হয়, সবাই যাতে ভোটটি দিতে পারে। এবং তারা ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে আহ্বান করেছেন যাতে সবাই ভোট কেন্দ্রে আসেন, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের বেশ দূরত্ব এবং অধিকাংশ শিক্ষার্থী, প্রায় ১৫,০০০-এর মতো শিক্ষার্থী এই হলে থাকতে পারেন না, তারা বাইরে থাকেন, শহরের দিকে বা অন্য জায়গায় থাকতে হয়। তারা প্রায় ২২ কিলোমিটার দূরের ক্যাম্পাসে এসে ভোট দিতে হবে। সবাই যাতে আসতে পারেন সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে, নিরাপত্তা নিশ্চিত করে, সেই বিষয়গুলোর দিকে তিনি নজর দিয়েছেন। পাশাপাশি আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখনও পর্যন্ত একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন। এবং তবে একটি বিষয়ে আমাকে ভোটাররা জানিয়েছেন যে অমোছনীয় কালি যেটি দেওয়ার কথা, সেটি অমোছনীয় কালি হচ্ছে না অনেক জায়গায়, এবং তারা থুতু দিয়ে সেই অমোছনীয় কালিটি তুলে ফেলতে পারছেন। যদিও ভোট কক্ষে আসলে একটি দাগ দিয়ে তার নামের পাশে ভোটটি দিতে হয়, কিন্তু অমোছনীয় কালিটিও জরুরি ছিল বলে ভোটারদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সার্বিকভাবে এখনো পর্যন্ত ভোটের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং উৎসবমুখর পরিবেশে অন্তত এখানে চলছে। এখন আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একেবারে প্রবেশমুখ জিরো পয়েন্টে, ফাইসাল করিম। আমি একটু ফাইসাল করিমের কাছে যেতে চাই। ফাইসাল, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন শিক্ষার্থীরা আসলে শাটল ট্রেন ধরে বা বাস ধরে কি পরিমাণ শিক্ষার্থীরা আসলে আসছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল ৮টার পরিস্থিতি দেখাচ্ছিলাম, জিরো পয়েন্টে ছিলাম। সেখানে সেই সময় আসলে যে ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, ভিড় ছিল, তার সাথে এখন অনেকটাই ভিন্ন চিত্র আমরা দেখছি। একেবারে শত শত শিক্ষার্থী কিন্তু প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে, অর্থাৎ জিরো পয়েন্টের যে প্রবেশ পথ আছে। আমরা সকাল ৮টায় দেখেছিলাম সেখানে কিছু কিছু শিক্ষার্থীর উপস্থিতি ছিল, তবে এখন একেবারে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থী প্রবেশ করছে। মূল ফটকের যে পকেট গেট আছে, সেই পকেট গেট দিয়ে তারা আসলে প্রবেশ করছেন। এবং আমরা যেটি দেখছি যে তাদের প্রবেশের ক্ষেত্রে এক ধরনের নিয়ম যেটি করা হয়েছিল, যেটি প্রবেশপত্র দেখিয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে, এবং প্রত্যেক শিক্ষার্থীকে আসলে চেষ্টা করা হচ্ছে যে তাদের প্রবেশপত্র কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী হলে ব্যাংকের স্লিপ দেখিয়ে প্রবেশ, সেই বিষয়গুলো দেখে আসলে এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা শিক্ষার্থী বা যারা ভোটার আছেন তাদের ঢুকতে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে কিছুক্ষণ আগে সকাল 10টা 10-এ তৃতীয় ট্রেনটি ক্যাম্পাসের মাটি ছুঁয়েছে, এবং মূলত অধিকাংশ ভোটার কিন্তু যেহেতু শহর থেকে আসছে, সেহেতু এই ট্রেনগুলোতে করেই আমরা দেখছি যে অধিকাংশ ভোটার ক্যাম্পাসের দিকে আসছেন। এবং তৃতীয় ট্রেনের মধ্য দিয়ে আসলে অনেক ভোটার, প্রায় 5 থেকে 6 হাজার ভোটার কিন্তু ক্যাম্পাসে এর মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে ধারণা করছে যারা কর্তৃপক্ষ আছে। এবং আমরা যেটি জানি যে আসলে মূলত যে 27,500 ভোটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসুর নির্বাচনে, 27,500 ভোটারের মধ্যে অধিকাংশ ভোটারই কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকে, অর্থাৎ শহরে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে যে 25% ভোটার ক্যাম্পাসে থাকেন এবং বাকি 75% ভোটার কিন্তু শহর থেকে আসবেন। তো সেই কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা ট্রেনের যে শিডিউল আছে সেই শিডিউলে পরিবর্তন যেমন এনেছেন, তেমনি ট্রেনের সংখ্যাও বাড়িয়েছেন। সাধারণত 9টি ট্রেন কিন্তু যাওয়া আসা করে শহর থেকে ক্যাম্পাসে। আমরা দেখছি যে চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও 2টি ট্রেন বাড়িয়েছেন। মোট 11টি ট্রেন আজকে যাওয়া আসা করবে শিক্ষার্থীদের নিয়ে। এবং কিছুক্ষণ আগে তৃতীয় ট্রেনটি আসলে ক্যাম্পাসের মাটি ছুঁয়েছে, এবং সে কারণে এক ধরনের বাড়তি চাপ দেখা যাচ্ছে প্রবেশ যে ফটক আছে, এবং মূলত পকেট গেট দিয়ে তাদের প্রবেশ করানো হচ্ছে, এবং প্রত্যেকের আইডি কার্ড ভালো মতে চেক করে তারপর প্রবেশ করানো হচ্ছে, যাতে কোনো ধরনের বহিরাগতের প্রবেশ ক্যাম্পাসে না হয়। এবং আমরা দেখছি যে আসলে যে সকল যানবাহন ঢুকছে সেই সকল যানবাহনকেও আসলে বাড়তি সতর্কতা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল ট্রেনের পাশাপাশি আমরা যেটি জানি যে 15 জোড়া বাসের ব্যবস্থা করেছেন, যে বাসগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ শুধুমাত্র শহর নয়, যে উপজেলা থেকে শিক্ষার্থীরা আসেন সেই উপজেলা থেকেও কিন্তু শিক্ষার্থীদের নিয়ে আসছেন, প্রবেশ করছেন। এক্ষেত্রে বাসে যারা আছেন তাদের
প্রবেশপত্র বাসে ওঠার আগেই যে এখানে বাসের যিনি দায়িত্বে আছেন তিনি এই প্রবেশপত্র চেক করে তারপরে বাসে প্রবেশ করতে দিচ্ছেন বলে জানিয়েছেন আমাদেরকে যারা প্রক্টোরিয়াল বডি আছেন। এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছড়িয়ে ছিটিয়ে আছে এবং 0 পয়েন্ট থেকে তারা বিভিন্ন কেন্দ্রে চলে যান। এবং যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলেছেন যে প্রতিটি কেন্দ্রে তাদের 30 জন করে সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যে সকল কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন সেক্ষেত্রে সব কেন্দ্র বাড়তি কিছু সদস্য রাখা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় তারা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় কি ধরনের বা কি পরিমাণ সদস্য তারা মোতায়েন করবেন। এবং আমরা যেটি জানি যে মোট আসলে 1200 সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশের 1100 এবং র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মিলিয়ে প্রায় 1200 শতাধিক সদস্য আসলে পুরো ক্যাম্পাস জুড়ে মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরো ক্যাম্পাসকে 250 সিসিটিভির ক্যামেরা আনা হয়েছে এবং এসব থেকে নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো জালিয়াতির ঘটনা যাতে না ঘটে। এবং আমরা যেটি দেখছি যে আসলে এক ধরনের উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং মূলত এই 10টা থেকে 1টার ভেতরেই অধিকাংশ ভোট কাস্টিং হবে বলে ধারণা করছেন। সুতরাং এই সময়টাকে গুরুত্ব দিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ তারা বাড়তি নজরদারি এবং বাড়তি সতর্কতা নিয়েছেন। উজ্জ্বল। উৎসবের আমাদের চলছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ খবর। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ। আগামীকাল ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে জুবারি মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তায় কেমন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি? উজ্জ্বল, গতকালকে কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শেষ হয়েছে এবং কোনো ধরনের প্রচারণায় প্রার্থীরা নেই। তবে এখন নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতিগুলো সেগুলো সেরে নিচ্ছেন, বিশেষ করে বুথগুলোর শেষ পর্যায়ের কাজ এবং ব্যালট বক্স যেগুলো সেগুলো বুথে বুথে পৌঁছে দেওয়া বা ডিমস যারা আছেন তাদের হাতে পৌঁছে দেওয়া। এবং একই সাথে আমরা দেখছি যে আজকে সবচেয়ে বেশি গুরুত্ব যেটি পেয়েছে সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। আমি একটু আপনার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে পুলিশ রয়েছে, 8টি জেলা থেকে আসলে পুলিশ নিয়ে আসা হয়েছে এবং একই সাথে কিন্তু RRF লাইন, পুলিশ লাইন এবং যে রাজশাহী রেঞ্জের যে পুলিশগুলো তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে আজকাল এবং আগামী পরশুদিন সেই পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে প্রায় 2000 পুলিশ মোতায়েন থাকবে। এর পাশাপাশি 12 প্লাটুন থাকবে র্যাব এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পুরো বিশ্ববিদ্যালয়ে যে 753 একরের জায়গা পুরোটা আসলে একেবারে 2 থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি সাদা পুলিশ এবং বিশেষ পুলিশ থাকবে সিআরটি। তো সেখানে আজকে যে ব্রিফিং প্যারেড সেটি অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি ব্রিফিং করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটিকে নির্বিঘ্ন করতে তাদের কি ভূমিকা হবে বা তারা যেখানে থাকবেন, যে দায়িত্ব থাকবেন তারা সেটা কিভাবে পালন করবেন। এবং সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নির্বাচন কমিশনার তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এবং পুরো বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ভবনগুলো রয়েছে, বিশেষ করে 9টি একাডেমিক ভবনে যে 17টি হলের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা কি দায়িত্ব পালন করবেন, সুশৃঙ্খল রাখতে কিভাবে দায়িত্ব পালন করা হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 16টা গেট, সেই 16টা গেটের মধ্যে মাত্র 4টি গেট খোলা থাকবে, সেখানে তাদের দায়িত্ব কি হবে সবগুলো কিন্তু পুলিশ সদস্যদেরকে এখন বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বিশেষ পুলিশ কিন্তু এখানে দেখছি, আর্ম ব্যাটালিয়ন আছে, এর পাশাপাশি কিন্তু নারী পুলিশ সদস্যরাও আছে। তো উজ্জ্বল, এখন পর্যন্ত আমরা যেটি পুরো ক্যাম্পাস জুড়ে দেখেছি, আজকে প্রচারণা নেই, শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসের ভেতর খুব একটা তাদের দেখা যায়নি এখন পর্যন্ত। পুরো জায়গাটাই প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই ঢেলে সাজানো হয়েছে, কঠোর করা হয়েছে এবং প্রবেশদ্বারগুলো আমরা দেখেছি আজ থেকেই পরিচয় নিশ্চিত হয়ে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেহেতু আসলে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর নির্বাচন এবং আশপাশ থেকে কোনোভাবেই যেন কোনো কিছুতে আসলে প্রভাবিত না হয় সেই বিষয়গুলোকে আসলে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এখানে উজ্জ্বল আমরা দেখছি সকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং এখানে যে পুলিশ সদস্যরা আছে তাদেরকে গুছিয়ে তাদের দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যেন আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে বা আজকে যে প্রস্তুতি হবে সেটি যেন সম্পন্ন করা হয়। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে নির্বাচনের প্রস্তুতির সব শেষ খবর। উজ্জ্বল।
রাষ্ট্র নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এবার অন্য প্রসঙ্গ। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ 3 দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজকের মধ্যে দাবি মানতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী বাইজিৎ সাদ। সাদ, জানাবেন দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষকরা কিছু জানিয়েছেন কিনা? পরবর্তী কর্মসূচি বলতে আজ এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দুপুর 12টার মধ্যে যদি তাদের দাবি যেটি রয়েছে, তাদের 3 দফা দাবি, এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে কিন্তু তাদের তৃতীয় দিনের মতো কর্মবিরতিও চলছে, অর্থাৎ সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। আমরা যদি দেখাই যে শিক্ষকরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন, তারা বলছেন যে তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা তাদের চিকিৎসা ভাতা এবং যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য 75% উৎসব ভাতা দেওয়ার বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং এর দাবিতে মূলত রবিবার তারা প্রেস ক্লাবের সামনে তাদের যেই আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়, টিয়ার গ্যাস নিক্ষেপ সহ কয়েকজনকে আটক করে এবং বেশ কয়েকজন আহত হন। তার প্রতিবাদে কিন্তু আজ তৃতীয় দিনের মতো তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সাথে সারা দেশে তারা কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এর মাঝে এসে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে, তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন আসেনি এবং এই প্রজ্ঞাপনের জন্য মূলত তারা অবস্থান করছেন। গতকাল তারা তাদের এই প্রজ্ঞাপনের জন্য মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন, তবে সচিবালয় পর্যন্ত তারা যেতে পারেননি। হাইকোর্টের মোড়ে তারা যেতে পেরেছিলেন এবং সেখানে গিয়েই পুলিশি বাধার সম্মুখীন হন। পরবর্তীতে তারা সেখানে বসে পড়েন এবং তারা তখনই তাদের যে পরবর্তী কর্মসূচি অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি ঘোষণা করেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো করছেন, অর্থাৎ তাদের যে 3টি দাবি, তাদের মাত্র 1000 টাকা বাসা ভাড়া দেওয়া হয়, যেটি দিয়ে এই সময় আসলে বাসা ভাড়া পাওয়া দুষ্কর এবং সারা পৃথিবীর কোথাও এভাবে আন্তর্জাতিক মানের কোথাও শিক্ষকদের যে বেতন কাঠামো সেটি নেই। অর্থাৎ তারা যে দাবি করছেন সেটি যৌক্তিক এবং তাদের এই দাবি মেনে নিয়ে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় সেক্ষেত্রে তারা আমরণ অনশনে যাবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন বাইজিৎ সাদ। মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ও কেমিক্যাল গোডাউন থেকে দ্বিতীয় দিনেও ধোঁয়া উঠছে। ধোঁয়ায় অসুস্থ প্রায় 1/2 ছুটি দেওয়া হয়েছে আশেপাশের বেশ কয়েকটি কারখানা ও অফিস। সেখানকার সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন আগুন পুরোপুরি কখন নির্বাপন হতে পারে, কি বলছে ফায়ার সার্ভিস, আর কতজনের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়বে, বাকিদের মরদেহ কখন হস্তান্তর করা হবে? উজ্জ্বল, এখন পর্যন্ত কিন্তু এই কেমিক্যাল যে গোডাউনটি রয়েছে সেই গোডাউন থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ আশেপাশে ধোঁয়ায় ছড়িয়ে পড়ায় কিন্তু স্থানীয় প্রায় 1/2 মানুষ অসুস্থ হয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে, স্থানীয় ইসলামীয় হাসপাতাল এবং স্বপ্ন হাসপাতাল ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে যে এখানে যেহেতু কেমিক্যাল গোডাউন, এখানে কী পরিমাণ কেমিক্যাল আছে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। বুয়েটের পর্যবেক্ষক দল আসবে, তারপরে মূলত তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে এবং আশেপাশে মানুষজনকে তারা অনুরোধ করছেন যাতে করে এই ভবনটির আশেপাশে তারা কেউ না থাকেন, যে ধোঁয়াটি উঠছে সেটি বাতাসের সাথে মিশে গিয়ে মানুষের নাকের ভিতরে গেলে বেশ ক্ষতি হতে পারে, এমন সতর্ক বার্তা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সকালে কোনো বক্তব্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়নি এবং এই মুহূর্তে তারা নির্দিষ্ট একটা দূরত্বে সবাইকে থাকার জন্য অনুরোধ করছে। তারাও নিজেরাও নির্দিষ্ট দূরত্ব রয়েছে। বুয়েটের পর্যবেক্ষক দল যখন আসবেন তখন মূলত তারা এই ভবনটির ভিতরে প্রবেশ করবেন। তবে গতকাল থেকে এখন পর্যন্ত আসলে এই ভবনটির ভিতরে ফায়ার সার্ভিস প্রবেশ করতে পারেনি। বুয়েটের পর্যবেক্ষক দলের সিদ্ধান্ত মোতাবেক মূলত তারা প্রবেশ করতে পারবে। মরদেহ শনাক্তের বিষয়ে যদি জানাই, এখন পর্যন্ত সকালে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্তের বিষয়ে কোনো তথ্য মূলত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে দেননি। তবে যেমনটি আমরা জানতে পেরেছি 4 থেকে 5 জনের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে রাতেই।
এবং বাকিদের যারা রয়েছে তাদের ডিএনএ টেস্টের পরেই মূলত এই মরদেহ হস্তান্তর করা হবে। এটি সময় লাগবে বলে কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে আশেপাশের যে কারখানাগুলো রয়েছে সকালের দিকে কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এখানে রাইজিং গ্রুপ সহ বেশ কয়েকটি কারখানা তারা খোলা রেখেছিল। এখানে যারা কর্মরত ছিল তারা সকালে আসার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এখন পর্যন্ত এই ভবনের ধোঁয়াগুলো আপনারা হয়তো দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছে। এই ধোঁয়া যেমন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এখানে যেহেতু কেমিক্যাল রয়েছে, কী পরিমাণ কেমিক্যাল রয়েছে, কোন ধরনের কেমিক্যাল রয়েছে পরীক্ষা ছাড়া মূলত বলা সম্ভব নয়। ফলে পরীক্ষা নিরীক্ষার পরে মূলত ভেতর প্রবেশ করা যাবে এবং এই গোডাউনের ভিতরে কোনো মরদেহ আছে কিনা বা কেউ ভিতরে আটকা পড়েছিল কিনা পরবর্তীতে মূলত এই বিষয়গুলো নিয়ে তারা জানতে পারবেন। গতকাল 11:30টার দিকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপর থেকে এখানে ফায়ার সার্ভিস কাজ করছে। রাত পর্যন্ত 12টি ইউনিট কাজ করেছে এবং 16টি মরদেহ এখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও রয়েছেন, তারা এখানে সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখছেন। উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে যদি জানাতে চাই যে এখন পর্যন্ত মূলত এই কেমিক্যাল গোডাউনের ভিতরে প্রবেশের সিদ্ধান্ত ফায়ার সার্ভিস নিতে পারেনি। বুয়েটের পর্যবেক্ষক দল আসলে পরীক্ষা নিরীক্ষার পরে মূলত তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটি মূলত গ্রহণ করবে। আর সেই সঙ্গে জানাতে চাই যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে বুয়েটের পর্যবেক্ষক দল আসবে এবং আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করার পরে মূলত পরবর্তী সিদ্ধান্ত নেবে আসলে এই কেমিক্যাল গোডাউনের ভিতরে তারা প্রবেশ করবে কিনা বা পরবর্তী কী সিদ্ধান্ত আসলে ফায়ার সার্ভিস দেবে সে বিষয়গুলো জানা যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ উজ্জ্বল। মিরপুরে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন রাজু আহমেদ। স্বাক্ষরের আগে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। 17 অক্টোবর দলগুলো এই সনদে সই করবে। এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারের 84 দফা তুলে ধরা হয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নামার পর স্বাক্ষরের জায়গাও রাখা হয়েছে। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় 33টি রাজনৈতিক দল ও জোটের কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠিয়েছে ঐকমত্য কমিশন। গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে 8 মাস ধরে আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়। এগুলো নিয়েই তৈরি হয় চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। এতে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয়ে অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসাবে চিহ্নিত করে ঐকমত্য কমিশন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে এটা আমরা আশা করি। জুলাই জাতীয় সনদের প্রথম ভাগে রয়েছে পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। সনদের বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও কিছু বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি, জামাত, এনসিপি সহ অনেকেই। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত। এছাড়াও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, অর্থ বিল ও আস্থা ভোট বাদে জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিধান, সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠনের স্বতন্ত্র কমিটি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দল ও জোট ঐকমত্যে পৌঁছেছে। এদিকে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না এমন বিধানের পক্ষে 25টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও এ নিয়ে ভিন্ন মত দিয়েছে বিএনপি সহ 5টি রাজনৈতিক দল ও জোট। এছাড়া সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। যদি ভিন্ন মত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়েত করতে চাই না। জুলাই জাতীয় সনদের 7 দফা অঙ্গীকারনামায় বলা হয়, এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে। আর অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। তবে সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে সনদে কিছু উল্লেখ করা হয়নি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত কর্মী তানজিম হোসেন মারা গেছেন। এর আগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু হয় ছাত্রদলের আরেক নেতা অপি দাসের। এই ঘটনায় আফসার উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানজিম হোসেনের। এর আগে মঙ্গলবার রাতে নিহত অপি দাস চিকনদন্ডি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
এ ঘটনায় হাটহাজারী থানার ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় চিকনদন্ডি বাজার এলাকায় ফুলের দোকানে অপি দাস আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ালে অপি দাস ও তানজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় অপি দাসের। আর বুধবার সকাল 7টার দিকে মারা যান আহত তানজিম হোসেন। বর্ধিত মাশুল কার্যকর নিয়ে চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ তীব্র হচ্ছে। নতুন হারে মাশুল আদায় স্থগিত রেখে সবার সাথে আলোচনা করে যৌক্তিক হারে বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। সরকার এতে সাড়া না দিলে বন্দরের কার্যক্রম বন্ধের মতো কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বন্দর ব্যবহারকারীদের আপত্তি সত্ত্বেও 1 মাস স্থগিত রাখার পর 56টি সেবার বিপরীতে গড়ে 41% হারে অতিরিক্ত মাশুল আদায় শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত 14 অক্টোবর প্রজ্ঞাপন জারির পর থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বর্ধিত মাশুলের হার যৌক্তিক করা এবং বর্তমান সংকটকালে একযোগে 41% না বাড়িয়ে 10 থেকে 15% বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য সংগঠনগুলোর মতামত ও অনুরোধ উপেক্ষা করে মাশুলের নতুন রেট বহাল রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় বর্ধিত মাশুল আদায় স্থগিত করতে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, সব পক্ষের সাথে আলোচনা করে মাশুল নির্ধারণের আগ পর্যন্ত বর্ধিত হার কার্যকর না করার অনুরোধ করে চিঠি দিয়েছে পোর্ট ইউজার ফোরাম। কম্পিটিটিভ এজটা হারাচ্ছি, ভিয়েতনামের সাথে কম্পিট করতে হচ্ছে, চায়নার সাথে কম্পিট করছি, ইন্ডিয়ার সাথে কম্পিট করছি। ওইসব দেশের চাইতেও এখন আমাদের চিটাগং পোর্টটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। বড় ধরনের একটা এক্সপোর্ট বাস্কেট যেটা 85% কন্ট্রিবিউট করছে, এই ধরনের একটা সেক্টরকে সরাসরি আঘাত করা হচ্ছে। আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট আবেদন জানাবো এটি পুনর্বিবেচনা করার জন্য, এটি কার্যকর করার সময় আরেকটু বৃদ্ধি করে দেওয়ার জন্য। ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি অপারেটরকে টার্মিনাল দিতে তাদের স্বার্থেই মাশুল বাড়ানো হচ্ছে। এতে কন্টেনার প্রতি আমদানি রপ্তানি পণ্য পরিবহনে মোট খরচ বাড়বে 12 থেকে 14,000 টাকা, যা বহন করতে হবে ভোক্তাকে। সরকার মাশুল স্থগিতের আহ্বানে সাড়া না দিলে বন্দরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বন্ধের মতো কর্মসূচি দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পোর্ট ইউজার ফোরাম। এটা কি সম্ভব? এটা হয় কোনো দেশে? 1 লাফে 41% রেট ট্যারিফ বাড়ানো, 5% 10% বাড়ায়, বেশির বেশি 41% কেমনে বাড়ায়? কার স্বার্থে বাড়ানো হচ্ছে? এদিকে বন্দরে প্রবেশের গেট পাস ও ট্রাক ও কাভার্ড ভ্যানের পাশের ফি প্রায় 5 গুণ বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহন মালিকরা। আমরা চাইবো আপনারা 230 টাকার পরিবর্তে 57 টাকা 50 পয়সা নির্ধারণ যেটা ছিল পূর্বেরটাই রাখবেন, অন্যথায় আমরা আমাদের গাড়ি বন্দরে প্রবেশ করাবো না। এদিকে প্রজ্ঞাপন জারির পর 3 মাস সময় না দিয়ে বর্ধিত মাশুল কার্যকর করা বেআইনি ও এই মাশুল দেশের স্বার্থের পরিপন্থী দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও ব্যাপক সংঘাত শুরু হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে মঙ্গলবার রাতের হামলায় আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলের দিকে কুররম সীমান্তে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালায় দেশটির নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির আফগান সেনারা। পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ত প্রদেশে সেনা ঘাঁটিতে হামলা চালায় পাক সেনারা। হামলায় সেখানে থাকা আফগান সেনা ও টিটিপির বেশ কয়েকজন হতাহত হন, পালিয়ে যান অনেকে। গেল 11 অক্টোবর থেকে শুরু হওয়া দুই দেশের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক আফগান ও 23 পাকিস্তানি সেনা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
রেড ক্রসের কাছে আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে গোষ্ঠীটি নিজ থেকে অস্ত্র ত্যাগ না করলে তাদেরকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সহিংসতার মাধ্যমে হলেও হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে। মার্কিন গণমাধ্যম এক্সিওস পোর্টাল বলছে, রকেটকো ক্ষেপণাস্ত্রের মতো ভারী অস্ত্র হস্তান্তরে রাজি থাকলেও বন্দুক ছাড়তে চায় না হামাস। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সামগ্রী বাড়াতে চায় মানবাধিকার সংগঠনগুলো। তবে ইসরায়েলি সব জিম্মির মরদেহ হস্তান্তর না করায় গাজায় প্রবেশ করা ট্রাকের সংখ্যা কমিয়ে দিতে পারে তেল আবিব। যুদ্ধবিরতির প্রথম ধাপে এখন পর্যন্ত 8 নিহত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আহত হয়েছেন কমপক্ষে 3 জন। গোল খরায় বাংলাদেশের ফরোয়ার্ডরা এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ার পর আরও একবার আলাপ উঠেছে আক্রমণ ভাগের ব্যর্থতা নিয়ে। স্বীকৃত ফরোয়ার্ডদের মধ্যে রাকিব হাসান ছাড়া গেল 2 বছরে আর কারো কাছ থেকেই গোল পায়নি বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আহমেদ। 4 ম্যাচে 5 গোল এশিয়ান কাপের বাছাই থেকে বাদ পড়লেও গোল করার দিক থেকে নিজেদের অন্যতম সেরা সময় পার করছে বাংলাদেশের ফুটবল। তবে দলের প্রয়োজনে গোল করার গুরু দায়িত্বটা নিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডাররা। এশিয়ান কাপ বাছাইয়ে 5 গোলের মধ্যে 3 গোলই করেছেন মাঝমাঠের সেনানীরা। সিঙ্গাপুর এবং হংকং চায়না অ্যাওয়ে ম্যাচে গোল করেছেন ফরওয়ার্ড রাকিব। 2024 সাল থেকে স্বীকৃত ফরওয়ার্ডদের মধ্যে গোলের সঙ্গে সখ্যতা কেবল তারই। ক্লাব পজিশন উইঙ্গার থেকে জাতীয় দলে স্ট্রাইকার বনে যাওয়া ফয়সাল আহমেদ ফাহিম সবশেষ গোল পেয়েছিলেন 2023 সালের অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে। রাকিব ফাহিম জুটির একসঙ্গে গোল পাওয়ার সবশেষ ঘটনাও সেটি। হালের সময় গোল স্কোরিংয়ে কিছুটা আশা দেখাচ্ছেন শেখ মোরসালিন। 2024 সালে 8 ম্যাচে বাংলাদেশ পেয়েছিল 3 গোল, যার 2টি এসেছে মিডফিল্ডারের ভূমিকায় থাকা মোরসালিনের কাছ থেকে। 2 বছরে স্বীকৃত ফরওয়ার্ডদের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তি মোটে 2 গোল। দেশীয় ফরওয়ার্ডদের এমন গোল করার পেছনে কোচ বা পরিবেশের চেয়ে পরিশ্রমের ঘাটতিকেই বড় করে দেখছেন সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। আমাদের সময় একটা হেলদি কম্পিটিশন ছিল স্ট্রাইকিং পজিশনে। ওই কম্পিটিশনটা না থাকার কারণে আমাদের স্ট্রাইকিং জায়গাটাতে একটা বড় ল্যাকিংস হয়ে গেছে। আমাদের যারা লোকাল স্ট্রাইকার খেলে, মানে আমি বলবো দে আর ভেরি মাচ মানে কি বলে আনকনসার্ন। তাদের পারফরমেন্সের প্রতি কোনো ফোকাস নাই। তারা ঘরোয়া ফুটবলে খেলার কোনো ইচ্ছা নেই। তাদের গোল করার প্রতি কোনো ক্ষুধা নেই। তাদের নিজেদের আসলে ডেডিকেশন অনেক অভাব আছে। ঘরোয়া লিগের স্ট্রাইকার মানেই বিদেশিদের ছড়াছড়ি, আড়ালে থাকছেন দেশিরা। এমিলি অবশ্য গোল স্কোরার উঠিয়ে আনার প্রক্রিয়ায় বিদেশি তারকাদের উপস্থিতিকে বড় করে দেখছেন না, বরং প্রতিযোগিতাপূর্ণ মনোভাব না থাকাকেই দায় দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ঘরোয়া ফুটবলে তো আমরা যখন খেলেছি তখন 4 জন 3 জন বিদেশি ছিল। তাদের সাথে পাল্লা দিয়ে আমরা গোল করেছি। হ্যাঁ, আমার ঘরোয়া ফুটবলে 100 গোল রয়েছে। তো এটা তো স্ট্রাইকার মানে ফরেনদের সাথে কম্পিটিশন করে দিয়েছি। আলফাজ বড় সেম, নকিব ভাই সেম, এনামুল ভাই সেম, মিথুন চৌধুরী সেম। আমাকে যদি স্পষ্টভাবে এক কথায় বলেন, আমাদের যারা স্ট্রাইকার রয়েছে তাদের কোনো সিরিয়াসনেস আমি এখানে দেখি। জাতীয় দলে হামজা সমিতির উপস্থিতি খেলায় এনেছে গতি, এসেছে বৈচিত্র্য। তবে গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত ফরওয়ার্ডদের গোল না পাওয়ার আক্ষেপটাই বাংলাদেশকে ভোগাতে পারে সামনের দিনগুলোতে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চাকসু নির্বাচনে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। 3 দশক পর ক্যাম্পাসে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। অমোচনীয় কালীর মান নিয়ে প্রশ্ন। চাকসু নির্বাচন প্রায় 36 বছর পরে আবার অনুষ্ঠিত হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সবাই উচ্ছ্বাসিত। ফাইনালি স্টুডেন্টরা আমাদের যে রাইটসগুলো এগুলো পাবো। আমি ভোট দিয়ে আসছি, এই যে 5 মিনিট হয় না, আমার হাতের কালি কিন্তু উঠে গেছে। মিরপুরে কেমিক্যাল গুদামে থেকে আজও ধোঁয়া উঠছে। বিষাক্ত গ্যাসে সকালে অসুস্থ অর্ধশতাধিক। নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ। 3 দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা। আজকের মধ্যে দাবি না মানলে কাল থেকে চাকরি জাতীয়করণের 1 দফা আন্দোলনের হুমকি। বর্ধিত মাশুল নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের তীব্র বিরোধ। পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি পরিবহন মালিকদের। আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের। সবগুলো ফেরত না দেয়ায় গাজায় ত্রাণ সীমিত করতে চায় তেল আবিব। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। পরবর্তী আয়োজন থাকছে এখন জনপদে।